সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আরটিভির বিশেষ আয়োজন কিক অফ অনুষ্ঠানে। পুরো আয়োজনে আপনাদের সবার সঙ্গে রয়েছি আমি নাজমুন মিম এবং দর্শক। অবশ্যই আমরা জানি বিশ্ব ফুটবলের মহরণ কিন্তু শুরু হয়ে গেছে। নানা কারণে স্মরণীয় ফিফা ওয়ার্ল্ড কাপের এই 23তম আসর প্রথমবারের মতো 48টি দেশের অংশগ্রহণ এবং 3 আয়োজক দেশ, 104টি ম্যাচ। মাঠে লড়াইয়ের পাশাপাশি আলোচনায় রয়েছে যুদ্ধ, বিগ্রহ, রাজনীতি, ভিসা সংকট, পরিবেশগত উদ্বেগ এবং টিকিটের মূল্য নিয়ে বিতর্ক। বল দখল, বারের শট কিংবা আক্রমণে এগিয়ে থাকলেও ঘরের মাঠে জয় বঞ্চিত হয়েছে কানাডার। বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে স্বাগতিকরা। তবে নিজেদের প্রথম ম্যাচে লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েকে 4-1 ব্যবধানে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তি জানান দিল আরেক আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপে হেক্সা জয়ের মিশনে শনিবার ভোরে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে সবচেয়ে বেশি 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরিতে দলের প্রাণ হোমরা নেইমার না থাকায় ম্যাচের ভার থাকবে কিন্তু ভিনি রাভিনিয়ার কাঁধে। রাত 1টায় গতবারের আয়োজক কাতারের বিপক্ষে লড়বে সুইজারল্যান্ড। এছাড়াও বিশ্বকাপের তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে আরও 3টি ম্যাচ। প্রতিদিনকার খেলা, ম্যাচ গ্যালারির সাথে বিভিন্ন দলের খেলোয়াড় এবং দলের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করব পুরো আয়োজন জুড়ে আমরা। এবং বিশ্লেষণের জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, ভালো আছি। আচ্ছা, ভালো কি থাকবার কথা? কালকের ম্যাচটার পর মনে হয় একটু ভালো থাকবার কথা, কারণ আমরা যুক্তরাষ্ট্রে যেরকম পারফরমেন্স দেখেছি। হ্যাঁ, অবভিয়াসলি আপনার যুক্তরাষ্ট্রে অসাধারণ পারফরমেন্স ছিল। পাশাপাশি আপনার কানাডা এবং বসনিয়ার একটা অসাধারণ ম্যাচ দেখেছি আমরা। এবং এই বিশ্বকাপটা কিন্তু এক্সেপশনাল একটা বিশ্বকাপ আমার চোখে, কারণ 48 দেশকে নিয়ে কিন্তু এই বিশ্বকাপ। এবং প্রথম দিনেই যদি দেখি বিশ্বকাপের 3টা রেড কার্ড, তো এটা কিন্তু লাস্ট 2030 থেকে 2022 পর্যন্ত কোনো বিশ্বকাপে এরকম প্রথম ম্যাচেই 3টা রেড কার্ড হয়নি। সো এক্সেপশনাল আমার কাছে মনে হয়, একদম এক্সেপশনাল। এবং আজকের আনন্দটা আমি বলছিলাম কেন, কারণ ব্রাজিল সাপোর্টারদের জন্য আজকে মনে হয় তাদের ঘুমটা একটু হারাম হয়ে যাবে, কারণ আমিও ব্রাজিল সাপোর্টার। আমি দেখে বুঝেছি আপনি ব্রাজিলের সাপোর্টার। এক্সাইটমেন্ট কেমন কাজ করছে? হ্যাঁ, অবভিয়াসলি ব্রাজিলের জন্য এক্সাইটমেন্ট থাকে সব সময়, কারণ হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আমরা একটু গতকালকের ম্যাচ দুটোতে চলে যাই, এরপর আমরা ব্রাজিলের আবার একদম বিশ্লেষণটা করতে চাই যে ব্রাজিল আজকে কিভাবে নামবে, ওদের প্ল্যানিংটা কি রয়েছে। একেবারে প্রথমে আসবো যে কানাডার পারফরমেন্সটা নিয়ে। সবাই একটু কানাডার প্রতি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ যেহেতু তারা স্বাগতিক দেশ ছিল, অনেকটা বলে যে 60% দখলে বল তাদের ছিল। এরপরও পারফরমেন্সটা এত ডিসঅ্যাপয়েন্টিং কেন ছিল? দেখুন, ডিসঅ্যাপয়েন্টিং বলবো না, কারণ বসনিয়া সম্বন্ধে যদি দেখেন আপনি, বসনিয়া কাদের হারিয়ে কিন্তু কোয়ালিফাই করেছে। ইটালির মতো দলকে হারিয়ে দিয়েছে, কোয়ালিফাই করতে পারেনি ইটালির মতো শক্তিশালী দেশ। তো এখানে বসনিয়াকে ক্রেডিট দিতে হয়। বসনিয়ার টোটাল প্লেয়ারদের যদি আপনার ভ্যালু দেখেন এবং টোটাল পারফরমেন্স দেখেন, ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বে অসাধারণ ছিল এবং তারা যোগ্য দল হিসাবে একটা পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। ম্যাচটা কিন্তু আপনার কম্পিটিটিভ একটা ম্যাচ হয়েছে, হয়তো বল পজিশনে এগিয়েছিল আপনার কানাডা, কিন্তু সুযোগগুলো কাজে লাগানো। সো আমার কাছে যেটা মনে হয়, দু দলেই তাদের বেস্ট পারফরমেন্স করেছে। হয়তো শুরুতেই পিছিয়ে পড়েছে কানাডা, স্বাগতিক দেশ, দর্শকরা হতাশ হচ্ছিল, কিন্তু বারবার আক্রমণ করছিল এবং বেশ কিছু সুযোগও ক্রিয়েট করেছে এবং দ্বিতীয়ার্ধে গিয়ে সেই সুযোগটা কাজে লাগিয়েছে, বিশেষ করে লরিন 78 মিনিটে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড টাইমে এসে বোধহয় একটুখানি ম্যাচটা ঘুরে গিয়েছিল, টোটাল এক্সাইটমেন্টটা বেড়েছে। এই ম্যাচটা আসলে প্রথম ম্যাচ ছিল দু দলের জন্যই, আর কানাডার একটা প্রেশারও ছিল, হোম টিম। সো একটা জায়গায় যদি আপনি দুটো টিমের যদি কম্পেয়ার করেন, ফিজিক্যালি যদি দেখেন, ফিজিক্যালি কিন্তু আপনার বসনিয়া অনেক বেটার সাইড ছিল। এবং ফার্স্ট গোলটা দেখেন আপনার কর্নার থেকে ধরেন হেডে যে গোলটা হয়েছে, ডিউ টু ফিজিক্যালি স্ট্রাইকার যে গোলটা করেছে লুকি, অসাধারণ তার ফিজিক এবং সুন্দর হেড করেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একদম 6 ইয়ার্ডের লাইনে গোলটা করেছে সে। এখানে গোলকিপার ডিফেন্ডারদের মার্কিং অনেকটাই পুর ছিল আমার কাছে মনে হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো, যেহেতু এক পয়েন্ট নিয়ে তারা আছে এবং অন্যদিকে কিন্তু যুক্তরাষ্ট্রের পারফরমেন্স নিয়ে বলছিলেন, 3 পয়েন্টস নিয়ে তারা একেবারে এখন বলে যে টপেই রয়েছে, বিকজ প্যারাগুয়ে 0। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বোধহয় খুব একটা সেকেন্ড ম্যাচ নিয়ে ভাবতে হবে না। দেখুন, যুক্তরাষ্ট্রের কথা বলি যে প্রায় 70,000 দর্শক মাঠে ছিল, কানাডারও সেম ছিল কাছাকাছি। তো আমার কাছে মনে হচ্ছে এই যুক্তরাষ্ট্র টোটালি ডিফারেন্ট একটা দল, তরুণ একটা দল। আর লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি দেখি, তারা টুর্নামেন্টে বিশ্বকাপে কিন্তু 2টো গোলের বেশি দিতে পারে নাই। এই টুর্নামেন্টে এই বিশ্বকাপ শুরুতেই কিন্তু তারা 4 গোলে হারিয়েছে। এবং তাদের কোচ যদি দেখেন, পচেতেনি, অসাধারণ একজন কোচ, এবং এই টিমটাকে একটা টোটাল মানে
আমার কাছে যেটা মনে হয় যে পাস্ট যে যুক্তরাষ্ট্রের পারফরমেন্স আর এই টিমটার পারফরমেন্স টোটালি ডিফারেন্ট মনে হয়েছে, একদম। এবং এই টিমটা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে আমার কাছে। কারণ আপনি ইয়াংগেস্ট টিম মেম্বারদের কথা বলছিলেন যে ওখানে আছে, এবং এই জন্যই বোধহয় ইউএস এর পাওয়ারটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো চলে আসবো যে আজকের সব থেকে হাইলাইটেড যে ম্যাচ ব্রাজিল, এবং আপনাকে দেখতে পাচ্ছি ব্রাজিলের সাপোর্টার। সো ব্রাজিলকে আমি ব্রাজিলের প্রসঙ্গে আসতে হলে আমার পুরো স্কোয়াড নিয়ে কথা বলতে হয়। দারুণ একটি স্কোয়াড সাজানো হয়েছে। একটু আমি ব্রাজিলের স্কোয়াডটা বলতে চাই। আমাদের গোল রক্ষক আলিসন বেকার আছেন, এডারসন আছেন, ওয়েভারটন আছেন, এবং আমাদের রক্ষণ ভাগে রয়েছেন আলেক্সান্দ্রো, ডানিলো, গ্যাব্রিয়েল মাগালাইজ আছেন সান্তোস, ইবানেস, লিও পেরেইরা, মার্কিনিওস এবং ব্রেমের, আরও রয়েছেন ওয়েসলি। আমাদের মাঝখানে অর্থাৎ মিডলে কিন্তু রয়েছে ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো এবং ফাবিনিও, আর আছেন লুকাস পাকেতা। আমি জানি না আমি সবগুলোর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক বলতে পারছি কিনা। আক্রমণ ভাগে রয়েছেন এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিক, এবং সাথে আছেন মাতিয়াস কুনিয়া, নেইমার, যদিও নেইমারের একটা ব্যাপার আছে, তিনি থাকছেন কি থাকছেন না, রাফিনিয়া, রায়ান এবং ভিনিসিয়াস জুনিয়র। তো এত দারুণ আমাদের স্কোয়াড, তার মধ্যে কি মনে হচ্ছে একাদশে কাদেরকে আপনি দেখতে চান? দেখুন, আমার কাছে মনে হয় যে আজকে টিমটা যদি মনে হয় যে মরক্কোর সাথে খেলা, আপনার জানেন মরক্কোর লাস্ট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স, এবং অসাধারণ একটা দল, হাকিমির মতো খেলোয়াড় আছে এখানে, দিয়াজের মতো খেলোয়াড় আছে। তো ব্রাজিলকে জিততে হলে অবশ্যই এদের ব্লক করতে হবে। বিশেষ করে মিডফিল্ড জায়গাটা যদি আমি বলি, আপনার কাসিমেরো এবং গুমেরেস, এই দুজন ডিফেন্ডিং মিডফিল্ড হোল্ডিং। সো অপোজিটে যদি দেখেন আপনার দুটো টিমের মধ্যে আপনার ওখানে বেশ কিছু খেলোয়াড় আছে যারা টোটাল ব্রাজিলের উপর প্রেশারাইজ করতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় যে একটা টিম হবে, ব্রাজিল যে টিমটা হবে বেস্ট 11, আমার কাছে মনে হয় যে এলিসন শুরু করবে গোল পোস্টে, অবভিয়াসলি ড্যানিলো, মার্কিনিয়াস এবং আলেক্সান্দ্রো এক সাইডে, গ্যাব্রিয়েল ম্যাগালেস, ব্রুনো এবং ক্যাসিমেরো। ডিফেন্সিভ মিডফিল্ডটা তারা টোটালি কন্ট্রোল করার চেষ্টা করবে, কারণ ডিউ টু অপোজিটে যদি দেখেন আপনার হাকিমি, তারপরে এখানে দিয়াজের মতো খেলোয়াড় আছে, এবং বেশ কিছু খেলোয়াড় আছে যারা কিন্তু যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সো আমি পার্সোনালি ব্রাজিল সাপোর্টার হতে পারি, কিন্তু দিন শেষে কিন্তু আপনার মরক্কো কিন্তু বেটার অবস্থায় আছে, বেটার শেপে আছে। হয়তো ওদের ডিফেন্সে দু একজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছে বিশ্বকাপের আগে। তো এই জায়গায় তারপর আমি এগিয়ে রাখবো ব্রাজিলকে। এখানে ভাই আমার একটু প্রশ্ন থাকছে, একটু মাঝখানে ইন্টারাপ্ট করছি, যে মরক্কোর ব্যাপারটা বললেন, এটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিমস, তো সেক্ষেত্রে মরক্কোর একাদশ কেমন হতে পারে, কি মনে হয়? হ্যাঁ, মরক্কো টিমটা অবশ্যই তাদের যে দলটা আছে, অবশ্যই লাস্ট এই বিশ্বকাপ বাছাই পর্বেও কিন্তু দেখেছি আমরা অসাধারণ পারফরমেন্স করেছে। বিশেষ করে আমি প্রথমেই বললাম আপনার স্ট্রাইকিং জোনে যদি ধরেন ওদের হাকিমি, এক সাইডে হাকিমি, যে অ্যাসিস্টগুলো থাকবে, ব্রাহিম ডিয়াজের কথা বলবো, ওদেরকে যদি ডিফেন্স লাইনটা যদি ব্রাজিল ডিফেন্স লাইন, এখন ব্রাজিল ডিফেন্স লাইনটা কিন্তু অনেক সুরক্ষিত আমার কাছে মনে হয়। বিশেষ করে আপনার আনচেলতি আসার পরে কিন্তু আমরা দেখেছি যে ইটালিয়ান ডিফেন্স হলো পৃথিবীর সেরা। সো সেই দলের কোচ এখন ব্রাজিলের কোচ, এই প্রথমবার ব্রাজিল কোনো ইটালিয়ানকে দায়িত্ব দিয়েছে, একজন বিদেশি কোচকে দিয়েছে। তো আমার মনে ইটালি না থাকলেও কিন্তু ইটালি আছে ব্রাজিলের সাথে। তো ব্রাজিল যে হেক্সা মিশনে নেমেছে, আনচেলত্তির অধীনে যদি দেখেন 2025-এ দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মানে 9টা ম্যাচ অপরাজিত ছিল, এবং ব্রাজিলের যে পারফরমেন্স এবং টোটালি খুব খারাপ অবস্থা থেকে আজকে ব্রাজিল অনেক বেটার একটা শেপে এসেছে, আবার স্বপ্ন দেখা শুরু করেছে। তো আমার মনে হয় যে এই দলটার প্রতি অবশ্যই কনফিডেন্স রাখা যায়, এই দলটা অনেক দূর যাবে। কারণ স্পেশাল থ্যাঙ্কস টু মানে আমাদের সাপোর্টার্স যারা আছেন ব্রাজিলের, কারণ ব্রাজিলের লাস্ট আমরা রিসেন্ট যত পারফরমেন্স দেখেছি অনুযায়ী সবাই কেমন টিম আলাদা করে ফেলছে বা অন্য সাপোর্টে চলে যাচ্ছে, বাট ব্রাজিলের সাপোর্টার্সরা তারা খুবই ট্রুথফুল, বিকজ তারা সেই কাল থেকে কাল ব্রাজিলই সাপোর্ট করে যাচ্ছে। তো সেই ভরসার জায়গা থেকে আমার মনে হয় ব্রাজিলের। তারপরও আপনারা যদি আপনার সাইড বেঞ্চটা দেখেন, ব্রাজিলের অসাধারণ একটা সাইড বেঞ্চ আছে, এনরিকের মতো স্ট্রাইকার আছে যারা ইয়াং তার কাছ থেকে বেস্ট পসিবল পারফরমেন্স পাচ্ছে প্রত্যেক ম্যাচে, কিন্তু সে চেঞ্জে নেমে কিন্তু খেলা মোড় ঘুরিয়ে দিচ্ছে। তো বেটার আপনার সাইড লাইনে প্লেয়ার আছে। সো গোল পোস্টও আছে, এডারসনের মতো গোলকিপার বসে থাকে, সো এলিসন খেলছে। তো আমার মনে হয় যে ব্রাজিলের লাইন আপের সাথে যদি আপনার এখন মরক্কোর সাথে আমরা কল্পনা করি, তাহলে একটু ডিফারেন্স আছে, এবং ওয়েট যদি বলেন ব্রাজিল অনেক এগিয়ে, বাকিটা ম্যাচের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ব্রাজিলের
আপনি কয়েকজন প্লেয়ারকে কিন্তু অলরেডি এগিয়ে রেখেছেন ব্রাজিলে। জি অবভিয়াসলি। তো আমি যদি কোচ কার্লো আনচেলতির একটু যদি তার প্রসঙ্গটা আনি, তার কিছুটা প্ল্যানিং থাকতে পারে, তার কিছুটা ফরমেশন বা টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকতে পারে, কি মনে হচ্ছে কোনো চেঞ্জেস আনতে পারে কিনা? না, চেঞ্জের কোনো কিছু নেই আমার কাছে। যেটা মনে হয় এই বিশেষ করে আপনার এই ম্যাচটা 4-2-3-1 খেলবে ব্রাজিল, যেটা টোটালি অ্যাটাকিং মুডে খেলে ব্রাজিল সবসময় চিরাচরিত। টিকি টাকার পাশাপাশি কিন্তু ব্রাজিলের অ্যাটাকিং এবং হাই প্রেসিং ফুটবল যেটা আমরা দেখি, ভিনি এক সাইডে, ভিনি, রাফিনো, তো পিছিয়ে থেকে পাকুয়েতা আছে। সো ওদের অসাধারণ কম্বিনেশন। আমার কাছে মনে হয় যে ব্রাজিল যদি শুরু করতে পারে, নেইমার বিহীন ব্রাজিল যদি বলি, এই ম্যাচটা আমরা নেইমারকে পাবো না। তো আমার মনে হয় নেইমারকে রেখেছে হয়তো স্পেশাল ম্যাচের জন্য, এবং ফার্স্ট ম্যাচটা পর আগামী দুটো ম্যাচ আছে, ওই দুটো ম্যাচের উপর ব্রাজিল চিন্তা করবে নেইমারকে কিভাবে কাজে লাগাবে, কিভাবে ইউজ করা যায়। বিকজ একটা রেস্টিং এর ব্যাপার আছে, নেইমারকে আমরা না হয় ইম্পর্টেন্ট ম্যাচের জন্য রেখে দেই। তো সেক্ষেত্রে এর আগেও কিন্তু আমরা মরক্কো এবং ব্রাজিলকে মুখোমুখি হতে দেখেছি, সেখানে জয়লাভ করেছিল ব্রাজিল। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ব্রাজিলের ভক্ত, আমরা তার মানে আজকে ব্রাজিলকে এগিয়ে রাখছি অবভিয়াসলি। আর পরিবর্তনটা বলছিলেন যে আমি মরক্কোর পরিবর্তনটা সেটা কোনো হচ্ছে না, কারণ মরক্কো ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম অলরেডি আমি বলে ফেলেছি। তো সেই দিক থেকে যদি আমি আমাদের গোলরক্ষক ইয়াসিন বুনু এবং আমাদের আরেকজন আশরাফ হাকিমি, আপনি তার মতো তারকাদের কথাও বলেছেন, তাদের কোনো আলাদা কোনো চমক থাকতে পারে কিনা? না, আশরাফ হাকিমি অবভিয়াসলি আপনি দেখেন, ওর পারফরমেন্স দেখেন, টোটাল ক্লাবে তার পারফরমেন্স অনেক অনেক অসাধারণ, এবং লাস্ট ওয়ার্ল্ড কাপটাও দেখেন, এবং পাশাপাশি ব্রুনো ইয়াসিনের কথা বলেন, লাস্ট ওয়ার্ল্ড কাপটা অসাধারণ ম্যাচ খেলেছে। সো ব্রাজিলের যে স্কোয়াড, ব্রাজিল যদি ব্রাজিলের চিরাচরিত ফুটবলটা খেলতে পারে, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচটা অত কঠিন হবে না। সুযোগগুলো কাজে লাগাতে পারলে অবভিয়াসলি ব্রাজিল ম্যাচটা জিততে পারবে। একদম তাই। তো সেই প্রসঙ্গ থেকে আমি বি গ্রুপের এবার আসতে চাই। আজকে রাত 1টায় কিন্তু মুখোমুখি হচ্ছে কাতার এবং সুইজারল্যান্ড। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কাতার সুইজারল্যান্ডের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? সব থেকে শক্তিশালী টিম কোনটা? দেখুন, আমি অবশ্যই এশিয়ার টিম কাতারের অবশ্যই সাপোর্ট করব, কারণ দেখুন এশিয়ার টিম যদি বেটার পারফরমেন্স করে, লাস্ট ম্যাচটা আমরা দক্ষিণ কোরিয়াকে দেখেছি অসাধারণ খেলে ম্যাচ জিতেছে, এশিয়ার একটা ফুটবল এগিয়ে যাক এটা আমরা চাই। কিন্তু দিন শেষে আপনার বাস্তবতা যদি দেখি যে কাতার এবং সুইজারল্যান্ডের জায়গায় ফার ডিফারেন্স, তো আমার কাছে অবশ্যই সুইজারল্যান্ডকে এগিয়ে রাখবো। অসাধারণ একটা টিম। তো এই টিমটা কতটুকু ফাইট দিতে পারে লাস্ট পর্যন্ত কাতার, সেটা হলো দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় যে প্রথম ম্যাচ কাতারও চেষ্টা করবে তাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলতে এবং এশিয়া সম্মান রাখার জন্য, এবং আমি প্রত্যাশা করি এই ম্যাচটা যেন অন্তত সম্মানজনক একটা ম্যাচ হয় কাতারের জন্য, এবং কাতার যেন এশিয়ার মুখ উজ্জ্বল করে, সেটাই প্রত্যাশা করব। এবং সুইজারল্যান্ডের মিডফিল্ড সাইডটা কিন্তু মিডফিল্ডাররা বেশ স্ট্রং। তো সেক্ষেত্রে তাদেরকে ভাঙতে কাতার কোনো কৌশল অবলম্বন করবে কিনা? দেখুন, কাতার যদি ম্যাচ জিততে হয় বা ড্র করতে হয়, অন্তত স্পেশাল কিছু দেখাতে হবে মাঠে, তার এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ খেলতে হবে। বিশেষ করে অ্যাটাকিং জোন যদি দেখেন আপনার সুইজারল্যান্ডের সুইস টিম লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন কন্টিনিউয়াস, ওরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলে আসছে, আর কাতার প্রথম খেলবে। আমার কাছে যেটা মনে হয় যে কাতার লাস্ট খেলেছে, লাস্ট ওয়ার্ল্ড কাপও খেলেছে স্বাগতিক হিসাবে। সো আমার মনে হয় যে কাতার ম্যাচটা যদি কাতার ভালো কিছু করতে হয়, অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ খেলতে হবে সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ড যেহেতু আমরা বলছিলাম যে স্ট্রংগেস্ট টিম, তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বিট করতে হলে কাতার স্পেশালিটি তো দেখাতে হবে। সি গ্রুপে আমাদের আজকে কিন্তু সকাল 7 অর্থাৎ আগামী সকাল 7টায় মুখোমুখি হচ্ছে হাইতি এবং স্কটল্যান্ড। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? এটা ব্রাজিলের গ্রুপের একটা টিম, ব্রাজিল গ্রুপে ওরা দুটো টিম, হাইতি বেটার পারফর্ম করছে। স্কটল্যান্ডের কথা বলবো যে স্কটল্যান্ড লাস্টে যদি আপনার ম্যাচগুলো দেখেন, আমার কাছে মনে হয় যে হাইতি বেটার সাইড, কারণ প্রিভিয়াস পারফরমেন্স যদি দেখেন হাইতি কিছুটা এগিয়ে থাকবে। আর সুইজারল্যান্ডকেও ম্যাচ জিততে হলে অনেক সুযোগগুলো কাজে লাগাতে হবে। আর হাইতি টিমটা দক্ষিণ আমেরিকার একটা টিম, এবং ওরা কিন্তু ওভারঅল কিন্তু লাস্ট পারফরমেন্স শুধু যদি দেখেন অনেক বেটার করছে, এবং এই ওদেরকে স্টপ করতে হলে অবশ্যই এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ খেলতে হবে আপনার স্কটল্যান্ডকে। আর এই ব্রাজিলের গ্রুপ, বিশেষ করে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড, এই গ্রুপটার মধ্যে স্ট্রংগেস্ট টিম দুটোই। হাইতি চাইতে বেটার টিম হলো আপনার মরক্কো এবং ব্রাজিল। তো এখানে চিন্তা করে ওরা প্রথম ম্যাচ জিততে পারলে ওদের জন্য বেটার হবে গ্রুপে, কারণ এটা গ্রুপ সি এর একটা ব্যাপার আছে। স্কটল্যান্ডের কথা যেহেতু আমরা বলছি, তো স্কটল্যান্ডের এবং হাইতি এই দুটার মধ্যে যদি আমি বলি যে একটা নকআউট স্টেজে ওঠার পারফরমেন্সে দুজনেই কিন্তু এভাবেই নামবে, তো সেক্ষেত্রে আপনি টিম অনুযায়ী কাকে এগিয়ে রাখছেন? হাইতিকে?
অবভিয়াসলি আমি হাইতিকে এগিয়ে রাখবো। হাইতির লাস্ট প্রিভিয়াস পারফরমেন্সে আমি হাইতিকে এগিয়ে রাখবো। ওকে, এরপর আমরা একেবারে পরের ম্যাচে চলে যাই। আজকে তো অনেকগুলো ম্যাচ আছে, আমাদের ডি গ্রুপের ম্যাচটা অস্ট্রেলিয়া এবং তুরস্ক। তো সেক্ষেত্রে আমি একই প্রশ্নতে যেতে চাই যে আপনি কোন দলকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়া এবং তুরস্কের মধ্যে? তুরস্ককে এগিয়ে রাখবো আমি ডেফিনেটলি, কারণ তুরস্ক বেটার সাইড এবং বেটার পারফরমেন্স করেছে। কোন সাইডটাকে শক্তিশালী মনে হচ্ছে? অ্যাটাকিং সাইডটা বেটার। Okay. তুরস্ক অ্যাটাকিং সাইডটা অনেক বেটার, অস্ট্রেলিয়া চাইতে বেটার আমি মনে করি। তো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার মনে হয় কিভাবে সাজাতে পারে তাদের টিম? দেখুন, অস্ট্রেলিয়া বিশ্বকাপটায় যারা এখন পার্টিসিপেট করছে, আপনি দেখেছেন 48টা দেশ, প্রত্যেকটা দেশ কিন্তু তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলে কিন্তু কোয়ালিফাই করেছে। সো আপনি বিশ্বকাপের স্টেজে এসে যদি আপনার অন দ্য ডে তাদের বেস্ট পসিবল ম্যাচটা খেলতে পারে, যে কেউ যে কাউকে হারাতে পারে দিন শেষে। সো আমার কাছে মনে হয় যে এখানে ওভারঅল আপনার যদি অবস্থান দেখেন, কেউ একদম এত বেশি এগিয়ে নেই যে আউটস্ট্যান্ডিং বা আউটপ্লেড করে দিবে। সো আমার কাছে মনে হয় যে এখানে কিছু টেকনিক এবং ট্যাকটিক্যাল কোচরাই এগুলো ঠিক করে যে অপোনেন্ট টিমের শক্তিশালী দিকগুলো এবং ওদের উইক পয়েন্টগুলো এগুলো নিয়েই কাজ করে, বোথ সাইড অ্যানালাইজিং করে। সো ফুটবল এখন টোটালি অ্যানালাইজিংয়ে চলে গেছে। সো আমার মনে হয় যে দুটো টিমে চিন্তা করবে তাদের উইক পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে দিতে। তুরস্কের কথাই যেহেতু বললেন, এগিয়েও রাখলেন তুরস্ককে, তুরস্কের রিসেন্ট টাইমের পারফরমেন্স অনুযায়ী আপনার কি মনে হয় কোন কোন প্লেয়ারকে আপনি এগিয়ে রাখছেন তুরস্কের মধ্যে? তুরস্ক বেশ কিছু প্লেয়ার আছে যেটা মানে আপনি হয়তো ম্যাচে ওদের বেস্ট 11টা কি হবে তার উপর ডিপেন্ড করবে, কারা খেলছে। সো তার উপরেই ডিপেন্ড করবে তারা অস্ট্রেলিয়ার সাথে কিভাবে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে তুরস্ক প্রথম থেকে তাদের যে অ্যাটাকিং সাইডে যে প্লেয়ারগুলো আছে এবং মিডফিল্ডে টোটাল কম্প্যাক্ট একটা টিম। সো আমার মনে হয় যে তারা ওভারঅল ধরেন হাই প্রেসিং ফুটবলটাই খেলার চেষ্টা করবে অস্ট্রেলিয়ার সাথে, এবং যত তাড়াতাড়ি দ্রুত গোল বের করা যায়। সো পক্ষান্তরে আপনার অস্ট্রেলিয়াও ট্রাই করবে যে ওদের অ্যাটাকিং থামিয়ে ওরাও কাউন্টারে কাজে লাগাতে। সো আমার মনে হয় যে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পারবো, এবং ওভারঅল আপনার টিমের উপর ডিপেন্ড করবে তারা কোন 11টা শুরু করবে, তার উপর ডিপেন্ড করবে তাদের পারফরমেন্স। আপনার নিজের পার্সপেক্টিভ থেকে জানতে চাইবে ভাই, 4টি ম্যাচ হয়ে গেছে এবং আমাদের ম্যাচ আরও আছে, আজকে তো বেশ কিছু ম্যাচ আছে। সব থেকে আপনার কি মনে হয় কোচদের কোন পরিকল্পনাটার উপর নজর দেওয়া উচিত আপনার পার্সপেক্টিভ থেকে? দেখুন, টিম ওয়াইজ যদি আপনি এখন ব্রাজিল খেলবে আপনার মরক্কোর সাথে, যেমন মরক্কোর কোচের একটা ডিফারেন্ট চিন্তাধারা থাকবে যে ব্রাজিলের অ্যাটাকিং কিভাবে আমি স্টপ করে আমি আবার অ্যাটাকে যাব, কাউন্টার অ্যাটাকে যাব, গোল করব। সো ওই জিনিসগুলো কোচরাই ডিসাইড করে। সো প্রত্যেকটা কোচের টার্গেট থাকে আমি গোল করব কিন্তু গোল খাবো না, গোল কনসিড করব না, লস করার পর আপনার ট্রানজিশনে খুব কুইক ব্যাক করা। সো এই জিনিসগুলো যেই কোচ যত বেশি করতে পারবে, টিমের মধ্যে কম্বিনেশন তৈরি করতে পারে, ততটাই তারা গেইন হবে। গুছিয়ে ওঠার ব্যাপার একটা আছে অবশ্যই আপনার টিম প্লে, কারণ আপনার বিল্ড আপ ফুটবলটার উপরে জোর দেয়, বিশেষ করে বিল্ড আপ ফুটবলের পাশাপাশি আপনার ম্যান টু ম্যান মার্কিং এবং জোনগুলো মার্কিং। কারণ বিশ্বকাপে যে মঞ্চে কিন্তু আপনার সময় নেই, একটা বল লস করার পর খুবই তাড়াতাড়ি আপনার আবার ডিফেন্সিভ রোলটা প্লে করতে হয়। সো যেখানেই লস করে খুব কুইকলি আপনার কামব্যাক করা। সো এই জিনিসগুলো প্রত্যেকটা কোচে চিন্তা করা যে আমি গোল করব, গোল কনসিড করব না, তার জন্য কি করতে হবে তার প্লেয়ারদের আগে থেকে এই জিনিসগুলো দেখছি যে ভাইয়া, মানে আমরা যতটুকু বিশ্লেষণ করলাম বা কথা বললাম, প্রত্যেকটা টিমের বা প্রত্যেকটা দলের কিন্তু পারফরমেন্স খুব বেশি ইম্পর্ট্যান্ট। তবে হাই ভোল্টেজ ম্যাচ তো আজকে হচ্ছে ব্রাজিলেরটা, এরপর সেকেন্ড আর কোনো আপনার ফেভারিট আজকে আছে নাকি ম্যাচ? ওটা শুনে আমরা ক্লোজিং এ চলে যাবো, আমাদের সময় না, আপাতত আমার কাছে ব্রাজিলের দিকে চোখ। ব্রাজিল ম্যাচটা আর বিশেষ করে এশিয়ার দেশ আমাদের কাতার খেলবে, আমি চাই যে কাতার ভালো পারফরম্যান্স করুক এবং গত বিশ্বকাপে তাদের আমরা দেখেছি কিভাবে তার প্রভাব নিয়েছে। অনেক ধন্যবাদ আসবার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, আজকের আয়োজনের কিন্তু একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি, আর আজকে এই পর্যন্তই। তবে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই RTVর সাথেই থাকুন।